আমাদের যে চ্যাপ্টারটা ছিল সেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি। সেই দুটো পার্টের মধ্যে ফার্স্ট পার্টে আমাদের আছে যে জেনারেল জিনিসগুলো যেগুলো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে লাগবে বা বেসিক জিনিসগুলো, আর সেকেন্ড পার্টে আমরা রেখেছি ক্যারেক্টারিস্টিক অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আর আজকে শুরু হচ্ছে থার্ড পার্ট। সেই থার্ড পার্টে আমরা দেখব যে ল অফ মাস অ্যাকশন কি। সেই ল অফ মাস অ্যাকশন কি সেটা আমরা নিউমেরিক্যালি ইউজ করবো, প্লাস সেটা আমাদেরকে জানতে হবে সেটা কি। যদি আমরা দেখি যে রেট আমরা বলি না, যে কোনো রিয়াকশনের রেট, সেই রিয়াকশন রেটটা কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ অ্যাক্টিভ মাস। এখানে আমাদেরকে জানতে হবে যেটা অ্যাক্টিভ মাসটা কি, প্রোডাক্ট অফ অ্যাক্টিভ মাস, মানে এই যে রেট অফ রিয়াকশনটা কি হবে, প্রোডাক্ট মানে গুণফল হবে কার, অ্যাক্টিভ মাসের, রিয়াক্ট্যান্টের। যতগুলো রিয়াক্ট্যান্ট থাকবে তাদের অ্যাক্টিভ মাসের গুণ করব আমরা, সে অ্যাক্টিভ মাসকে গুণ করে যেটা পাবো সেটাই কার সঙ্গে সমানুপাতিক হবে, প্রপোর্শনাল হবে রেট অফ রিয়াকশন। মানে অ্যাক্টিভ মাসকে যদি আমরা গুণ করতে থাকি, গুণ করে যেটা পাবো সেটার সঙ্গে সমানুপাতিক হবে রেট অফ রিয়াকশনটা। আর কি হবে, পাওয়ারটা হবে ট্রিগোনোমেট্রিক কোএফিসিয়েন্ট। কারণ এখান থেকে আমরা যদি রেটটা লিখি তাহলে আমরা বুঝতে পারবো এর রেটটা কি লিখবো আমরা। এখানে এই যে দেখছি আমরা নাম্বার অফ N1 মোল, N2 মোল, এগুলো হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি রেটটা লিখি তাহলে রেটটা আমরা প্লেন ভাবে এইভাবে লিখবো, এটা রেট এই রিয়াকশনটার জন্য। সেই রিয়াকশনটা কি বলেছি আমরা, রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাক্টিভ মাস। তাহলে অ্যাক্টিভ মাস যখন লিখবো তখন আমাদের কনসেন্ট্রেশন অফ এ, এটাকে আমরা লিখবো অ্যাক্টিভ মাস, প্রোডাক্ট মানে গুণফল, আর একটা কি আছে বি। যদি আমাদের আরো থাকে এরকম আমরা গুণ করতে করতে যাবো। নেক্সট আছে বি, তাহলে প্রোডাক্ট অফ বি। এবার কি আছে, পাওয়ার আছে কি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে এই যে নাম্বার অফ মোল যেগুলো আছে সেগুলোর পাওয়ার যাবে। তাহলে এখানে এ এর জন্য কত আছে N1, এখানে N1 হবে, এখানে N2 হবে। এটা হচ্ছে রেট, সরি এখানে এই রেটটা প্রপোর্শনাল আমরা বলেছি, এটা হচ্ছে প্রপোর্শনাল রেট, প্রপোর্শনালটা। এই প্রপোর্শনালটা হটানোর জন্য আমাদের কি লাগবে, এটা একটা কনস্ট্যান্ট লাগবে। তাহলে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার N1 বি টু দি পাওয়ার N2। এটা হলো রেট আমাদের। এটা আমাদের এই রিয়াকশন দেখে এইভাবে লেখাটা শিখতে হবে। আমরা যখন রেট লিখবো একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টের পরে যে রিয়াক্টেন্ট যেটা, সেই রিয়াক্টেন্টের সঙ্গে যত মোল থাকবে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেটা ওর পাওয়ার যাবে। এটা হলো রেট। এই যে কে ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার, এটা কার সঙ্গে ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার, শুধু টেম্পারেচার উপরে এটা ডিপেন্ড করে, আর কারোর উপরে এটা ডিপেন্ড করে না। তাহলে এখানে আমাদের যেটা এখানে আমরা রেটটা বুঝতে পারলাম, আমাদের যেটা অজানা থাকলো সেটা হচ্ছে অ্যাক্টিভ মাস। হোয়াট ইজ অ্যাক্টিভ মাস? সেই অ্যাক্টিভ মাস আমাদেরকে জানতে হবে অ্যাক্টিভ মাসটা কি। আর এই যে রেট কনস্ট্যান্ট টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ড করে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি, উইথ ইনক্রিজিং, যে টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে রেট কনস্ট্যান্টটাও ইনক্রিজ হবে। টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি হবে, এই যে কে এটাও ইনক্রিজ হবে। টেম্পারেচার ইনক্রিজের সঙ্গে সঙ্গে যেটা রেট কনস্ট্যান্ট সেটাও ইনক্রিজ হবে। এরপরে আমরা দেখব অ্যাক্টিভ মাসটা কি, সেই অ্যাক্টিভ মাসটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যেটা লিখলাম ওটা রেট ল ছিল। রেট লটা কি ছিল আমাদের জন্য, জেনারেল ইকুয়েশন N1A প্লাস N2B থেকে প্রোডাক্ট PRO প্রোডাক্ট। এটা রেট লটা আমাদের কি ছিল, রেট সমান সমান কে A টু দি পাওয়ার N1 B টু দি পাওয়ার N2। এটা হচ্ছে রেট ল। এটা আমরা যেটা বলছি এটা হচ্ছে রেট ল।
এরপর আমরা দেখবো অ্যাক্টিভ মাসটা কি। হোয়াট ইজ অ্যাক্টিভ মাস? অ্যাক্টিভ মাসকে আমরা দুটো ভাগে দেখবো আমরা। অ্যাক্টিভ মাসকে আমরা দুটো ভাগে দেখব। একটা হচ্ছে যখন রিঅ্যাক্ট্যান্ট গুলো সলিউশন ফেজ রিঅ্যাকশন, যখন রিঅ্যাকশনটা কোথায় হয়? সলিউশন ফেজ হয়। দুটো ফেজ হয়, এটা ফিজিক্যাল স্টেট বলছি আমি, ফিজিক্যাল সলিউশন ফেজ, যখন রিঅ্যাকশনটা সলিউশন ফেজে হয়। আর একটা কখন হবে? যখন গ্যাসেস ফেজে হবে। গ্যাসেস ফেজ। দুটো, একটা সলিউশন ফেজ রিঅ্যাকশন, একটা গ্যাসেস ফেজ রিঅ্যাকশন। তাহলে সলিউশন ফেজ রিঅ্যাকশনে যখন আমরা দেখব তখনই আমরা যেটা অ্যাক্টিভ মাস তাকে কনসেন্ট্রেশন হিসেবে দেখব। কনসেন্ট্রেশন, আমরা ওই সলিউশনের কনসেন্ট্রেশন যখন থাকবে সেই কনসেন্ট্রেশনটা নেব। কারণ অ্যাক্টিভ মাস যেটা, এখানে এই অ্যাক্টিভ মাসটাকে আমরা কনসেন্ট্রেশন আর থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখি আমরা। তাহলে অ্যাক্টিভ মাস সলিউশন ফেজ থাকলে তখন আমরা কনসেন্ট্রেশন নেব। কনসেন্ট্রেশন আমরা কি জানি? মোলারিটি। কি হয়? মোলারিটি। একইভাবে গ্যাস ফেজ যখন থাকবে তখন আমরা কি নেব? গ্যাসেস ফেজে থাকলে আমরা তখন প্রেসার অফ গ্যাস, তখন অ্যাক্টিভ মাসটা হবে প্রেসার অফ গ্যাস। এটা কনসেন্ট্রেশন কি হতে হবে? আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আমি যদি এখানে একটা ভেসেল আছে আর একটা এখানে আছে, আমার যদি এখানে কনসেন্ট্রেশন বেশি থাকে, এখানে আমার যদি তোমার 3 মোল থাকে গ্যাস আর এখানে 1 মোল গ্যাস আছে, তাহলে কার প্রেসার? দুজনের আয়তন সেম, তাহলে কার প্রেসারটা বেশি হবে? 3 মোলে। তাহলে এই প্রেসার যেটা বেশি হবে কি কম হবে সেটা ডিপেন্ড করছে নাম্বার অফ মোলস বা কনসেন্ট্রেশনের উপরে। তাই এখানে গ্যাসের ক্ষেত্রে আমরা প্রেসারটাকেও কনসেন্ট্রেশন হিসাবে অ্যাজুম করতে পারি। তাহলে এখানে অ্যাক্টিভ মাসটা প্রেসার অফ গ্যাস, বা আমরা কখনো কখনো ডাইরেক্টলি কনসেন্ট্রেশন হিসাবে লিখতে পারি। কিন্তু যদি প্রেসারটা থাকে সেটাকে আমরা আগে কনসিডার করব। তারপর যদি প্রেসার না থাকে, যদি কনসেন্ট্রেশনটা দেওয়া থাকে, সেখানেও এখানে চলবে। তার মানে গ্যাসেস ফেজ যদি থাকে তাহলে অ্যাক্টিভ মাসটা কনসেন্ট্রেশনেও হবে, কিন্তু সলিউশন ফেজে অনলি কনসেন্ট্রেশন আমরা ইউজ করব। তাহলে অ্যাক্টিভ মাসটা কিছুই না। অ্যাক্টিভ মাস মানে যদি সলিউশন ফেজ থাকে তাহলে সেই সলিউশন ফেজেরটাকে আমরা কনসেন্ট্রেশন হিসাবে দেখব, সেটা মোলারিটি। আর যদি গ্যাসেস ফেজ থাকে সেটা আমরা প্রেসার হিসাবে দেখব এখানে। সেগুলো আমাদেরকে দেখতে হবে। আর একটা নোট হিসাবে লিখতে হবে। যখনই আমরা এই নিউমেরিক্যাল গুলো যখন করব, নিউমেরিক্যাল করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেই দুটো জিনিস হলো নোট হিসাবে লিখে নিন। দুটো জিনিস মাথায় রাখতে হবে। দুটো জিনিসের মধ্যে কি হচ্ছে, আমরা যদি দেখি the active mass of pure solid, the active mass of pure solid, যদি S লেখা থাকে এরকম, active mass of pure solid S হলো, and active mass of pure liquid L, pure liquid, শুধু লিকুইড না, পিওর লিকুইড যদি থাকে, তখন আমরা কি করব, এই দুটোর অ্যাক্টিভ মাস কি হবে? the active mass of pure solid and pure liquids always constant, always constant, and is taken as unity, and is taken as unity for calculation purpose, for
ফর ক্যালকুলেশন। আমরা যখনই এই রেট ল বা রেট বার করব, তখন যদি আমাদের কাছে পিওর সলিড কোনো রিঅ্যাক্ট্যান্ট থাকে বা প্রোডাক্ট থাকে, একইভাবে পিওর লিকুইড রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট থাকে, তখন আমরা সেটাকে ইউনিটি বা 1 ধরবো। সেটাকে আমরা কি ধরবো? 1 ধরে নেব। তার মানে সেটা কোনো রকম রেট ল বা রেটের প্রভাব ফেলবে না বা ওর কোনো ইফেক্ট পড়বে না, তার জন্য আমরা 1 ধরে নেব। সেটা আমরা দেখবো যখন নিউমেরিক্যাল করবো বা যখন আসবে তখন আমরা দেখবো, এটা নোট হিসেবে। তারপর নেক্সট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইকুইলিব্রিয়াম, সরি, ওটাকে আমরা লিখি কে ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম থাকার সঙ্গে সঙ্গে যে ইকুইলিব্রিয়াম হবে, তার মানে রিঅ্যাকশনটা রিভার্সিবল রিঅ্যাকশন হবে। এটা এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই যে রিঅ্যাকশনটা যাচ্ছে, এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এইটা যেটা যাচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনের রেটটা যদি আমি কি ধরি, রেট তো থাকবে একটা একটা এখানে দুটো রিঅ্যাকশন আছে, একটা এ, একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো এর রেটটা যদি আমি ফরওয়ার্ড রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেটটা কে এফ ধরি, এটা রিঅ্যাকশন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর ব্যাকওয়ার্ডের জন্য আমি যদি কে বি ধরি, রিঅ্যাকশন রেট এটা। তাহলে কেপটা কে, কেএফটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, আর কেবিটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। লিখে নাও ওটা, রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। রেট কনস্ট্যান্ট ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটা হলো। তাহলে আমরা যদি এখানে কে ইকুইলিব্রিয়াম ডিফাইন করতে চলেছি, কে ইকুইলিব্রিয়ামটা কিছুই না, কে ইকুইলিব্রিয়ামটা আমাদের প্লেট কে ইকুইলিব্রিয়াম সমান সমান ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কে এফ আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট কে বি। এটা হচ্ছে আমাদের কে ইকুইলিব্রিয়াম। এই কে ইকুইলিব্রিয়াম আমরা যখন একটা ইকুয়েশন থাকবে তখনই আমরা লেখাটা শিখবো। কে ইকুইলিব্রিয়ামটা এটাই হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট, রেশিওটা কার, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড, এই দুটোর রেশিও, আর অন্য কিছু না। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের রেট কনস্ট্যান্টের রেশিওটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা জানি রেট কনস্ট্যান্ট যেটা কে ছিল সেটা ডিপেন্ডস অন টেম্পারেচার, তাহলে এটাও তো রেট কনস্ট্যান্ট, তাহলে এটাও ডিপেন্ডস অন টেম্পারেচার, এটাও ডিপেন্ডস অন টেম্পারেচার, তাহলে অবশ্যই এটাও টেম্পারেচার উপরে ডিপেন্ড করবে। তাহলে অনলি টেম্পারেচার উপরে ডিপেন্ড করবে, আর কারোর উপরে ডিপেন্ড করবে না। সেটা তোমরা 12 ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এটা জাস্ট এখন এটুকু মনে রাখো, শুধু টেম্পারেচার উপরে ডিপেন্ড করবে। তাহলে এটা গেল আমাদের
ইকুইলিব্রিয়াম। তাহলে একটা ইকুইলিব্রিয়াম লেখার একটা দেখেন, একটা কনসিডার করি না, আমরা রিভার্সিবল রিঅ্যাকশন একটা কনসিডার করি। Consider a reversible reaction. The general equation নিয়ে আমরা N1A plus N2B, এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। কি আছে এখানে? N3C plus N4D, এটা জেনারেল ইকুয়েশন আমাদের জন্য। ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন এখানে কি হবে? এটাই ফরওয়ার্ড রিঅ্যাকশন, এখান থেকে এসে ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন Na প্লাস N2B থেকে এটা KF ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট দিলাম আমি, N3C প্লাস N4D, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে ফ্রম ল অফ মাস অ্যাকশন আমরা কি পাবো? ফ্রম ল অফ মাস অ্যাকশন আমরা ওখানে রেটটা পাই, তাই না? কার রেট? এটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট RF লিখছি আমি, RF রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সমান সমান কি হবে? রেট কনস্ট্যান্ট KF ইনটু কি হবে? রিঅ্যাকট্যান্ট যেটা থাকবে তাদের অ্যাক্টিভ মাস, তাহলে এইগুলো অ্যাক্টিভ মাস A, তাদের গুণফল ইনটু B, তার পাওয়ার কোথায় যাবে? স্ট্যাটিক কোএফিসিয়েন্ট গুলো N1 N2, এটা কার জন্য গেল? এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন। একইভাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ফর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কি আমার? এখান থেকে এটা, তার মানে আমার কি আছে? N3C প্লাস N4D, এখান থেকে এটা KB N1A প্লাস N2B। তাহলে এখানে আমি সেম পাবো, ফ্রম ল অফ মাস অ্যাকশন কি পাবো? RB সমান সমান KB C ইন্টু D N3 N4, এটা ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন কি দেখেছি? রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, তার সঙ্গে সমান সমান কি হবে? রেট কনস্ট্যান্ট, কার? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট ইনটু অ্যাক্টিভ মাসের প্রোডাক্ট মানে গুণফল, আর পাওয়ার থাকবে কার? যেগুলো নাম্বার অফ মোলসগুলো থাকবে সেটা, এটা। তাহলে আমরা কে ইকুইলিব্রিয়াম যদি বার করতে চাই আমাদের কি করতে হবে? কে ইকুইলিব্রিয়াম বার করার জন্য আমাদের কি দেখেছি আমরা? কে ইকুইলিব্রিয়াম সমান সমান কি দেখেছি আমরা? কে ইকুইলিব্রিয়াম সমান সমান দুটো রেশিও, কার রেশিও? KF বাই KB, এই দুটো রেশিও কে ইকুইলিব্রিয়ামটা, অন্য কিছু নেই, রেশিও। তাহলে আমাদের যদি কে ইকুইলিব্রিয়াম আমাদেরকে বার করতে হয়, সরি একটু মিস্টেক। তাহলে কে ইকুইলিব্রিয়াম আমরা এখন সেটা জানি না, আমরা কি জানি? ইকুইলিব্রিয়াম আসার আগে আমরা ক্যারেক্টারিস্টিক যেটা দেখেছি, সেই ক্যারেক্টারিস্টিক আমরা দেখেছি কোনো রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম আসবে তখনই যখন দুটো একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট দুটো সমান হবে। তাহলে এটা আমরা কি পেয়েছি? ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট, আর এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট। এটা তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম মানে কি? কখন আসবে? অ্যাট ইকুইলিব্রিয়াম
কি হয় ওটা, আর এফ ইজিক্যাল টু আর বি, এটাই অ্যাট ইকুইলিব্রিয়ামে। তখনই ইকুইলিব্রিয়াম হবে যখনই রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন সমান সমান রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে। তাহলে এইটা হলো আমাদের। তাহলে এটা যদি হয় তাহলে এই দুটো সমান, তার মানে এটা সমান হবে আমাদের এই দুটোই। তাহলে এখানে আর এফ ইজিক্যাল টু আর বি অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম আমরা তখনই বলবো যখনই দুটো রিয়াকশনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট দুটো সমান হবে। তাহলে এখানে এটা ফ্রম রেট ল থেকে আমরা পাচ্ছি, ফ্রম ল অফ মাস অ্যাকশন থেকে আমরা ফরওয়ার্ড রিয়াকশনের রেট পাচ্ছি এটা, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট এটা পাচ্ছি। তাহলে ইকুইলিব্রিয়ামে এই দুটো সমান হবে, তাহলে ইকুইলিব্রিয়াম হবে না। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের এই দুটো সমান হবে। তাহলে কে এফ a to the power n1 b to the power n2 সমান সমান kb c to the power n3 d to the power n4। আমরা কি করব, এই kbটাকে এদিকে নিয়ে আসবো আর এইটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে আমরা কি পাবো এখান থেকে যেটা পাবো kf বাই kb সমান সমান c, এটা n4 n3, এখানে কি আছে a and b, জাস্ট এখান থেকে ট্রান্সফার n1 n2। এবার বলে এটা কি, আমরা ইকুইলিব্রিয়াম থেকে দেখেছি ইকুইলিব্রিয়াম কে ইকুইলিব্রিয়াম সমান সমান কে এফ বাই কে বি, মানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, এই দুটো রেশিওটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাই সমান সমান কে ইকুইলিব্রিয়াম। তাহলে কে ইকুইলিব্রিয়াম সমান সমান এটাই n4 n3 a n1 b n2। এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম, এটা জেনারেল ইকুয়েশন যেটা আমাদের ছিল। হয়েছে? তাহলে এবার আমরা প্লেন একটা ওই ইকুয়েশনটা আমরা আরেকবার লিখছি প্লেন নর্মাল ভাবে। তাহলে আমরা আরো কি ছিল আমাদের ইকুয়েশনটা, n1a প্লাস n2b ইকুইলিব্রিয়াম, এটা ছিল kf, এটা ছিল kb, n3c প্লাস n4d, এটা ছিল। তাহলে এখান থেকে আমরা সরাসরি যদি এইরকম রেট কনস্ট্যান্ট নাও দেওয়া থাকে তাতে সমস্যা নেই, এরকম এখান থেকে এইটা দেখে আমরা ইকুইলিব্রিয়ামটা সমস্যা লিখতে পারবো। কিভাবে লিখবো আমরা, এখানে কি ইকুইলিব্রিয়াম কি আছে, যে প্রোডাক্টের সাইডে যেটা থাকবে সেটার কনসেন্ট্রেশন আর পাওয়ারের তো যাবে, যেগুলো তার স্ট্যাটিক কোএফিসিয়েন্ট থাকবে সেগুলো। তাহলে প্রোডাক্টের সাইডে, তাহলে এখানে কে ইকুইলিব্রিয়াম প্রোডাক্টের সাইডে যদি এটা থাকে তাহলে কি লিখবো আমরা, সি n3 d n4, প্রোডাক্টের সাইডে এটা আছে, বাই আপন রিঅ্যাক্ট্যান্ট সাইডে কি আছে a n1 b n2, এটাই কি ইকুইলিব্রিয়াম, এটাই আমাদের ইকুয়েশন থেকে এটা এসছে। তাহলে আমরা কে ইকুইলিব্রিয়াম সরাসরি কোনো রিয়াকশন দেখে আমরা লিখতে পারবো সরাসরি। কিভাবে কে ইকুইলিব্রিয়াম লিখবো, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের গুণফল, প্রোডাক্ট যেটা এটা রিঅ্যাক্ট্যান্ট এটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা উপরে থাকবে বাই রিঅ্যাক্ট্যান্ট, এই কনসেন্ট্রেশন অ্যাক্টিভ মাস হিসেবে আমরা লিখবো এটাকে। এটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। এই কে ইকুইলিব্রিয়াম গুলো আমাদেরকে কয়েকটা তাহলে কে ইকুইলিব্রিয়াম আমরা দুই ভাগে কনসেন্ট্রেশন হিসেবে লিখতে পারি। এখানে কনসেন্ট্রেশন একটা কি থাকে, কে ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন আমরা দুই ভাবে লিখতে পারি। কে ইকুইলিব্রিয়াম একটা কেসি আর একটা হচ্ছে কেপি। নাম দেখে তোমরা বুঝতে পারছো এটা কার জন্য হবে, যখন কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, মানে লিকুইড ফেজটা যখন লিকুইডে থাকবে
তখন এটা। আর পি মানে প্রেশার মানে গ্যাসেস, কেপিটা গ্যাসেস। আর গ্যাসেস থাকলে আমরা সেটাকে কনসেন্ট্রেশন লিখতে পারি, যেটা কেসি লিখতে পারি। যদি আমার লিকুইড দেওয়া থাকে তাহলে সেখানে আমি কেপি লিখতে পারবো না, অনলি কেসি লিখতে হবে। তাহলে আমাদের নর্মালি দুটো, কেপি আর কেসি, এই দুটো হবে। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর, ফর হোমোজিনিয়াস রিঅ্যাকশন। আমাদের ফার্স্ট উদাহরণ যেটা আছে, ফর হোমোজিনিয়াস রিঅ্যাকশন, 1 নম্বর উদাহরণ যেটা আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে 1 নম্বর, ফর হোমোজিনিয়াস রিঅ্যাকশন। হোমোজিনিয়াস রিঅ্যাকশনের জন্য কি হবে? হোমোজিনিয়াস মানে আমরা আগে বলেছি হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস, মানে হোমোজিনিয়াস মানে রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট বোথ সাইডের একই স্টেটে থাকবে, মানে একই ফিজিক্যাল স্টেটে থাকবে। যদি সবগুলো গ্যাসেস তো সবগুলো গ্যাসেস থাকবে, কোনো রকম চেঞ্জেস থাকবে না, মানে একটারও অন্য ফেজ থাকবে না, সবগুলো গ্যাস। বা যদি লিকুইড থাকে সবগুলো লিকুইড। হেটেরোজিনিয়াস মানে দুটো ফেজে থাকবে, একটা গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, লিকুইড গ্যাস যা হতে পারে। কিন্তু হোমোজিনিয়াস মানে সব একই ফেজ থাকবে। এটা ফার্স্ট ক্লাস আমাদের হয়েছে। তাহলে প্রথম উদাহরণ যেটা তোমরা আগেও দেখেছো সেটা হলো N2, এটা গ্যাস, প্লাস কি ছিল 3H2, এটাও গ্যাস। ইকুইলিব্রিয়াম কি তৈরি করেছিল 2NH3, এটাও গ্যাস। এবার তোমরা লিখো এটা গ্যাসেস ফেজেস, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম লিখবো, তাহলে সেই ইকুইলিব্রিয়ামটা কেপি লিখবো না কেসি লিখবো? এখানে তো গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, তাহলে আমরা কেপি তো লিখতে পারি বা কেসি তো লিখতে পারি, দুটো অপশন আছে। তাহলে যেহেতু গ্যাসেস আমরা কেপিটাকে প্রিফারেন্স বেশি দেবো। তাহলে আমরা কেপি যদি লিখি তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেপি ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে কেপি আমরা সরাসরি কি লিখবো, কার আছে প্রোডাক্ট, প্রোডাক্টটা কি আছে এটা, তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মানে এখানে প্রেশার, তাহলে কার প্রেশার হবে, প্রেশার অফ NH3, দুটো আছে 2 মোল, তাহলে এখানে হোল স্কয়ার, এটা হলো। আপন রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে কত হচ্ছে, প্রেশার অফ N2 ইনটু প্রেশার অফ H2 কত হবে কিউ, এটা এর জন্য কেপি। হয়েছে এটা কেপি হলো। তাহলে আরেকটা উদাহরণ আমরা যদি দেখি, তাহলে এর ক্ষেত্রে আমরা কেসি লিখতে পারি, এর ক্ষেত্রে সেম জিনিস, কেপি লিখতে পারি, কেসি লিখতে পারি। কেসি হয় আমরা কি লিখবো, কেসি যদি হয় তাহলে কনসেন্ট্রেশন অফ NH3 concentration of N2 concentration of H2 তার কিউ, এটা কেসি। আরেকটা উদাহরণ দেখি নি আমরা, তাহলে আরো সুবিধা হবে আমাদের বুঝতে। একই জিনিস যদি আমরা দেখি H2 গ্যাস প্লাস I2 গ্যাস, এটা রিভার্সিবল রিঅ্যাকশনে কি তৈরি করবে 2HI গ্যাস। তোমরা এইভাবে শিখতে হবে এগুলো, এখান থেকে দেখে রিঅ্যাকশন দেখে তোমাদেরকে এগুলো বার করে, এগুলো বেসিক জিনিস, কারণ এইগুলো আমরা নিউমেরিক্যাল করব, তখনই আমাদের আরো কাজে লাগবে। এরকম রিঅ্যাকশন দেওয়া থাকবে, তোমার ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে বার করতে হবে অনেক কিছু, সেই নিউমেরিক্যাল গুলোর জন্য আমাদেরকে এইগুলো শিখতে হবে। তাহলে এটার জন্য আমরা কেপি কেসি কি লিখবো, এটা গ্যাস, এটা কেপি হবে, কেপি কেসি দুটো লিখতে পারি। তাহলে কেপি কি হবে এটার জন্য, কেপি সমান সমান প্রেশার অফ HI স্কয়ার প্রেশার অফ H2 ইনটু প্রেশার অফ I2, এটা হলো, এটা কেপি। একইভাবে কেসি কি হবে, কেসি কনসেন্ট্রেশন অফ HI স্কয়ার concentration of H2 concentration of I2,
এটা গেল সহজ জিনিস, প্রত্যেকে বুঝতে পারছো, স্টেপ ওয়াইজ করবে ইনিশিয়ালি, প্রত্যেকে বুঝতে পারবে, এমন কিছু জটিল নেই এখানে। তাহলে নেক্সট উদাহরণ আমাদেরকে দেখতে হবে। তাহলে নেক্সট উদাহরণ যেটা আছে আমাদের, সেটা এটা হলো যে অ্যাকোয়াস থাকে, যদি আমাদের এরকম থাকে NH4OH অ্যাকোয়াস, কি আছে এটা NH4 প্লাস অ্যাকোয়াস প্লাস OH মাইনাস অ্যাকোয়াস। তাহলে এটা কি কেপি হবে? এখানে তো গ্যাস ফেজ নেই, অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে আমাদেরকে বুঝতে হবে এটা জলীয় দ্রবণে, জলের মধ্যে আছে, তার মানে লিকুইড অবস্থাতে, এটা গ্যাস ফেজ না, তাহলে কেসি হবে। তাহলে কেসি যদি হয় তাহলে কার হবে? কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস OH মাইনাস বাই NH4OH, এটা কেসি। এবার তোমরা প্রত্যেকে পারবে আশা করছি। হোমোজিনিয়াস গেল। এবার হেটেরোজিনিয়াস দেখো 2 নম্বরে, হেটেরোজিনিয়াস রিঅ্যাকশন। হেটেরোজিনিয়াস রিঅ্যাকশন আমরা কি দেখবো? একটা উদাহরণ দেখে তোমরা দেখেছিলে CO3 সলিড, এখান থেকে কি তৈরি হয়েছিল? CaO সলিড প্লাস CO2 গ্যাস, ইকুইলিব্রিয়াম। এবার আমরা বলেছিলাম নোট হিসাবে, যখনই আমরা ক্যালকুলেশন করব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা রেট ল, যেটাই ক্যালকুলেশন করি না কেন, সলিড আমরা কনসিডার করব না, সলিড আমরা কনসিডার করবো। তাহলে এটা গ্যাস ফেজে আছে, তাহলে এর জন্য কি বার করবো? কেপি। তাহলে কেপি সমান কি হবে? কেপি সমান প্রোডাক্ট কনসেন্ট্রেশন অফ CO2, সরি প্রেসার অফ CO2 হবে, আর তো কিছু নেই, এটা সলিড। এর ক্ষেত্রে কেসি আমরা লিখতে পারি, কেসি সমান কনসেন্ট্রেশন অফ CO2। এটা হলো। এটা গেল। আরেকটা উদাহরণ আমরা যদি দেখি, NH4Cl টা কি? এটা সলিড একটা। তাহলে এটা যদি সলিড হয়, এখান থেকে কি তৈরি করে? NH3 গ্যাস প্লাস
HCl, HCl ও গ্যাস। তাহলে এখানে এটা সলিড, এটা কনসিডার করবো না আমরা। তাহলে এখানে কি থাকলো? গ্যাস গ্যাস। তাহলে কেপি আর কেসি লিখতে পারবো, একটা কেপি লিখতে পারবো, একটা কেসি লিখতে পারবো। কেপি সমান কি হবে আমাদের? প্রেশার অফ NH3 ইন্টু প্রেশার অফ HCl, এটা কেপি গেল। কেসি কি লিখতে পারবো আমরা? কনসেন্ট্রেশন অফ NH3 কনসেন্ট্রেশন অফ HCl, প্লেন। হয়েছে? তিন নম্বরে এখানে একটা নোট হিসেবে আছে, লিখে নাও। দ্য রিয়াকশন ইন হুইচ এ লিকুইড the reaction in which a liquid act as a solvent its active mass will not be considered. Its active mass will not be considered. While writing K equilibrium, যখন আমরা কে ইকুইলিব্রিয়াম লিখব তখন তাহলে কি বলছে? লিকুইড একটা যে সলভেন্ট, যখন লিকুইডটা সলভেন্ট হিসেবে কাজ করবে তখন আমরা ওর অ্যাক্টিভ মাসটাকে কনসিডার করব না। সলভেন্ট হিসেবে কাজ করতে আমরা কিভাবে বুঝবো সলভেন্ট হিসেবে কাজ করছে কি করবে না? সেটা আমাদেরকে ইকুয়েশন দেখে বুঝতে হবে, রিয়াকশন দেখে বুঝতে হবে। সেটা বোঝার যেমন আমি একটা যদি উদাহরণ দিই, NH3 aqueous প্লাস H2O লিকুইড, এখান থেকে তৈরি হয়েছে NH4 প্লাস aqueous প্লাস OH মাইনাস aqueous। aqueous মানেটা কি? aqueous মানে সলিউশন ইন ওয়াটার। aqueous মানে হচ্ছে সলিউশন ইন ওয়াটার। তাহলে এখানে আমি যদি শুধু NH3 নিই লিকুইড, সেটা আলাদা। পিওর লিকুইড যদি NH3 নিই সেটা আলাদা জিনিস। এখানে কিন্তু অ্যাকোয়াস নিচ্ছি আমি। পিওর লিকুইড NH3 লিকুইড, NH3 অ্যাকোয়াস, অনেক ডিফারেন্স এই দুটোর মধ্যে। এটা পিওর লিকুইড NH3, এদের মধ্যে কোন রকম জল নেই। আমি জলের মধ্যে NH3 নিয়েছি, সেটাকে আমি অ্যাকোয়াস বলছি। তাহলে জলের মধ্যে যদি আমি NH3 নিই, তাহলে সেটা যদি অ্যাকোয়াস হয়, তাহলে জলটা সলভেন্ট হিসেবে কাজ করছে ওখানে। তাহলে লিকুইড জল, সেই জলটা সলভেন্ট হিসেবে কাজ করছে, তখন ওই সলভেন্টটাকে আমরা অ্যাক্টিভ মাসে কনসিডার করব না। তাহলে অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণের মধ্যে NH3 আছে, এটা লিকুইড, এটাও জলীয় দ্রবণের মধ্যে আছে, এটাও জলীয় দ্রবণের মধ্যে। তাহলে কোনটা সলভেন্ট হিসেবে কাজ করছে এখানে? এখানে যদি অ্যাকোয়াস থাকে তাহলে অবশ্যই অ্যাকোয়াস মানে জলটা সলভেন্ট হিসেবে কাজ করবে, তাই এখানে জলটা লিকুইড এবং এই জলটা সলভেন্ট, জলটা লিকুইড। এই জলটা যদি সলভেন্ট হয় তাহলে জলটাকে আমরা অ্যাক্টিভ মাস হিসেবে কনসিডার করব না। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে কেসিটা কি হবে? এখানে কেসি আসবে, কারণ এখানে গ্যাস নেই, অনলি লিকুইড আছে, অ্যাকোয়াস। তাহলে অ্যাকোয়াসের ক্ষেত্রে আমরা দেখবো কেসি আসবে। তাহলে কেসিটা কি হবে? কেসি সমান প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেটা হবে, তার প্রোডাক্ট কি আছে? NH4 প্লাস কনসেন্ট্রেশন আর একটা OH মাইনাস কনসেন্ট্রেশন আপন এটা আছে
NH3 এটা হবে। তাহলে এখানে আমরা জলটাকে লিখবো না, এটাকে কনসিডার করবো না এটাকে, কেননা যদি সলভেন্ট হিসেবে কাজ করে তাহলে এগুলো আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারবো কোনটা সলভেন্ট হিসেবে কাজ করছে আর কোনটা করছে না। আর একটা উদাহরণ দিয়ে তো বোঝা যাবে। আরেকটা উদাহরণ আমি যদি লিখি এরকম CH3COOH লিকুইড প্লাস C2H5OH এটা লিকুইড, CH3COO C2H5 লিকুইড প্লাস H2 লিকুইড। তো এখানে এই জলটা কি হিসেবে কাজ করছে বলো? সলভেন্ট হিসেবে কাজ করছে কি? এখানে সলভেন্ট হিসেবে কাজ করছে না। কারণটা এটাই, এটা কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে নেই, এটা লিকুইড আছে, এটাও লিকুইড আছে, এটাও লিকুইড। এদের রিয়াকশনে জলটা তৈরি করছে, জল তৈরি করেছে। অ্যাকোয়াস মিডিয়াম মানে আমি জলের মধ্যেই সেগুলো নিচ্ছি, জলের মধ্যেই সে রিয়াক্ট্যান্টগুলো নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাকোয়াস, তার জন্য ওটা। কিন্তু এখানে জলটা তৈরি করেছে, তার মধ্যে জল এখানে তৈরি হচ্ছে জলটা, ঠিক আছে, আগে থেকে জলটা নেই। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে? কেসিটা কি হবে? এটা কেসি। আরেকটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে, ক্লিয়ার হবে তোমাদের। NH3 gas plus H2O liquid, NH4 plus aqueous plus OH minus aqueous। এখানে কি হবে? জলটা সলভেন্ট হিসেবে কাজ করবে কি করবে না? কি মনে হচ্ছে? চিন্তা ভাবনা করে দেখো। সলভেন্ট হিসেবে কাজ করবে, এটা acts as a solvent। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, এইগুলো আমরা জলীয় দ্রবণে পাচ্ছি, এটাও জলীয় দ্রবণে পাচ্ছি। জলটা যদি সলভেন্ট হিসেবে নাই কাজ করে তাহলে এটা জলীয় দ্রবণ পাবো কিভাবে আমরা? তার জন্য এটা একটা যে সলভেন্ট। এখানে গ্যাসের মধ্যে ওটা নেই, জল দ্রবীভূত হচ্ছে না, অ্যাকোয়াস লিখছি না আমরা, তাহলে একটা যে সলভেন্ট। তাহলে এখানে কি হবে? যদি আমাদের শুধু প্রেসার থাকতো বা গ্যাস, কেসে লিখেছি, এখানে গ্যাস আছে প্লাস অ্যাকোয়াস আছে, তাহলে আমরা কি লিখবো ওই জায়গাতে? যদি শুধু লিকুইড থাকে আমরা কেসে লিখেছি, যদি গ্যাস থাকে সেখানে কেপি লিখেছি, দুটো যদি মিক্স থাকে তখন আমরা লিখবো কেপিসি। কেপিসি সমান সেম কনসেন্ট্রেশন অফ NH4 plus OH minus pressure of NH3 লিখবো এখানে কথাটা, pressure of NH3। আজকে এই পর্যন্ত থাক, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আরো তোমাদের বই থেকে যেসব উদাহরণগুলো আছে, তারপর তখন আমরা নেক্সট স্টেপে যাবো।